বিক্রম নিজের গ্রাম থেকে নিজের আশ্চর্য রকম কাজের জন্য বার করে দেওয়া হয়, আর আজ সে গাছের একটা ডালে বসে সেই ডালটাই কাটছিল। আরও একজন ব্যক্তি, যাকে দেখে সৎ মানুষ মনে হচ্ছিল, সে এই ঘটনাটা দেখছিল। সে গিয়ে বিক্রমকে জিজ্ঞাসা করে, আরে ভাই, এ তুমি কি করছো? কেন দেখতে পাচ্ছ না যে ডালটা কাটছি? আরে ভাই, তুমি যদি এইভাবে ডালটাকে কাটো না, তাহলে নিজেও তো পড়ে যাবে। হ্যালো, আজে বাজে বকো না তো, তুমি শুধু দেখতে থাকো। জয়চন্দ্র ভাবলেন যে হয়তো বিক্রম কোনো একটা বুদ্ধি চালিয়েছে, কিন্তু দেখতে দেখতেই ডাল কেটে যায় আর বিক্রম মাটিতে পড়ে যায়। আরে আমি এই কি মূর্খটার কথা শুনে ওকে দেখতে শুরু করলাম। হায়, খুব কষ্ট হচ্ছে গো, কিন্তু দেখলে তো ডালটা তো কেটে গেল। এখন এই ডাল নিয়ে কি করবে? কিছু না, যদি কারোর প্রয়োজন হয় তাহলে সে নিয়ে যাবে। এবার আমি চললাম, রাজা মশাইয়ের সাথে দেখা করব, খুব দরকারি কাজ রয়েছে। আচ্ছা, কি কাজ রয়েছে? তোমায় কেন বলবো? রাজার আমার মধ্যে কথা। এইটুকু বলে বিক্রম রাজ্যের দিকে এগিয়ে যায় আর জয়চন্দ্র তার পিছু পিছু যেতে শুরু করে। যেই মাত্র বিক্রম রাজ্যে পা রাখে, তক্ষুনি ওখানে বৃষ্টি শুরু হয়ে যায়। দেখলে তো কেমন আমি এসেই বর্ষা শুরু করে দিলাম। ওরে মূর্খ, বর্ষা নিজের সময়ের মতন হয়েছে, তোমার আশাতে নয়। পাশের ক্ষেতেই কিছু লোক ছিল, তারা এটা দেখলো আর বিক্রমের কাছে এসে বলতে শুরু করেন, প্রভু, কে আপনি? আর এই জায়গাতে 1 বছর হয়ে গেল বর্ষা হয়নি, আর আপনি আসার পরই বর্ষা শুরু হয়ে গেল। ধন্যবাদ প্রভু, আপনি ধন্য। আপনার দিব্য চরণ এই গ্রামে যেই পড়লো, আমাদের ভাগ্য খুলে গেল। আপনি এই গ্রামেই থাকবেন জানো, আর কোথাও যাবেন না জানো। এই যে গ্রাম, আমার গুণগান গাও তোমরা, আর সবাইকে বলো বিক্রম এসে গেছে আর রাজ্যের দুঃখ সরে গেছে। জয়চন্দ্র এই ঘটনাটা দেখে নিজের মাথায় হাত রেখে দেয় আর ভাবতে শুরু করে, এই লোকগুলো দেখছি মূর্খ, আর এরা তো একেবারেই মূর্খ, কিন্তু এর ব্যবহার আমি করতে পারি বটে। আসলে জয়চন্দ্রের ভ্রষ্ট হওয়ার জন্য রাজ্য থেকে বার করে দেওয়া হয়েছিল। সেই কারণেই সে রাজ্যের বাইরে জঙ্গলে থাকত। জয়চন্দ্র সুযোগের লাভ উঠিয়ে লোকেদেরকে বলে, এ হলো বাবা বিক্রম, রাজ্য থেকে বাইরে বের করে দেওয়া হয়েছিল, আর আমি যখন সাহায্য চাইলাম না, তাহলে আজকে নিমা হেল্প করেছেন। যাও, আর এই কথাটা পুরো রাজ্যে বলে দাও তো। আরে কিন্তু বৃষ্টি তো আমি নিয়ে এলাম, তুমি কখন সাহায্য চাইলে আমার কাছ থেকে? বাবা বিক্রম বলতে চাইছেন যে যদি কোনো সাহায্য না চাইতো, তাহলেও সাহায্য অবশ্যই করতো উনি। খুব ভালো মন বাবার। বাবা বিক্রমের জয় হোক। চলো মহারাজকে এই খবরটা বলে দিই। এখন ওখানে শুধু বিক্রম আর জয়চন্দ্র ছিল। অন্য ব্যক্তিরা এই খবরটা পৌঁছানোর জন্য রাজ্যে চলে যায়। বাবা বিক্রম, বলো আমার ভক্ত, বলো। আসলে আপনি এই অনন্য ভক্তিকে একবার বলুন তো, যে আপনি মহারাজকে কি কারণে দেখা করতে চলেন। এখন যখন আমার পরম ভক্ত জিজ্ঞাসা করেছে, তাহলে বলেই দিই। ওনার পুত্রীর বিবাহ হতে চলেছে তো, আর আমি শুনেছি যে ওনার কন্যাকে শাস্ত্রমতে হারাতে পারবে, ও তাকেই নাকি বিয়ে করবে। আচ্ছা, আপনি ওনার সাথে শাস্ত্রার্থে জিতে ওনাকে বিবাহ করতে চাইছো? খুব জ্ঞান তোমার, আমি না বলার পরেও বুঝে গেলে তুমি। একেবারে মূর্খ, এখন নিজেই বললো, এখন বলছে যে বলিনি, তাতেও বুঝে গেল। যাই হোক গে, এমনিতে আমার তো বেশ কাজটা হয়ে গেলেই হলো। চলো রাজার কাছে যাই, চলো। হ্যাঁ, আপনি কেন যাচ্ছেন? আপনি তো বড় বুদ্ধিমান আর দিব্য ব্যক্তি, আপনার আদেশ নিয়ে আপনার ভক্তকে যেতে হবে, তাই না? ঠিক কথা বলেছ। যাও ভক্ত, রাজাকে গিয়ে বলো যে আমি শাস্ত্রার্থ করতে এসেছি। যথা আজ্ঞা বাবা বিক্রম। এইটুকু বলে জয়চন্দ্র ওখান থেকে সোজা রাজমহলে পৌঁছে যায়। রাজার দরবার লেগেছিল, আর রাজার কান পর্যন্ত বিক্রম আর জয়চন্দ্রের খবর পৌঁছে গেছিল। যেই মাত্র জয়চন্দ্র দরবারে পৌঁছায়, সে একটা আওয়াজ লাগায়,
মহারাজ আদিত্যনাথের জয় হোক, মহারাজ আদিত্যনাথের জয় হোক। মহারাজ, আমি তো বনে কোনো আশা ছাড়াই ঘুরে বেড়াচ্ছিলাম আর কি। তখনই বাবা বিক্রম আমাকে একটা নতুন আশা, একটা নতুন উজ্জ্বলতা, আমিও শুনেছি যে ওনার দিব্য চরণ পড়লে পরে গ্রামের ভাগ্যল খুলে গেল। এইবার আমি তোমায় ক্ষমা করে দিচ্ছি, কারণ গ্রামের বিপদ দূর হয়েছে আর হর্ষের মহল রয়েছে। মহারাজ, বাবা বিক্রম বলেছে যে এই বর্ষা নাকি ওনার তরফ থেকে আপনার রাজ্যে একটা উপহার এনে দিয়েছে। আমি তো আভারী। আর কি বলেছেন উনি? উনি বলেছেন যে রাজকুমারীজিকে শাস্ত্রার্থে হারিয়ে ওনাকে বিবাহ করতে চায়। উনি তো খুবই জ্ঞানী হবেন আর বড় বড় বিদ্বান আমার মেয়ের কাছে জিততে পারেননি। ঠিক আছে, তুমি ওনাকে আজকেই নিয়ে এসো এখানে। এখন সমস্ত কথা জয়চন্দ্রের হিসেবেই হচ্ছিল। তার এই ষড়যন্ত্র সফলতার রাস্তাতেই ছিল। কিছু দিন কেটে যায় আর সময় চলে এসে গেছিল। জয়চন্দ্র বিক্রমকে নিয়ে শাস্ত্রার্থের জন্য পৌঁছায়। ওখানে রাজকুমারী মন্তরা, রাজা আদিত্যনাথ আর একজন নতুন মন্ত্রী কিষাণও ছিলেন। স্বয়ংবরে শাস্ত্রার্থ শুরু করা হোক। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু বাবা বিক্রম কিছু বলতে চান। আপনি সেটা আগে শুনে নিন, তারপরেই স্বয়ংবর শুরু হবে। বলো, কি কথা বলতে চান আপনি? বিক্রম চুপ থাকে। এটা দেখে মন্ত্রী কিষাণকে জিজ্ঞাসা করে, মৌনব্রত আবার ধারণ করেনি তো আপনার বাবা? একদম ঠিক কথা বুঝতে পেরেছেন আপনি মন্ত্রী মশাই। আজকে বাবার মৌনব্রত রয়েছে, সেই জন্য উনি কিছু না বললে, মানে মৌন হয়ে শুধু ইশারা দিয়ে শাস্ত্রার্থ করবে। বাকি রাজকুমারী যদি চায় তাহলে সাধারণভাবে করতে পারে। আপনি যে কোনো রকম ভাবে শাস্ত্রার্থ করুন, আমাদের কোনো অসুবিধা নেই। আর যেই ঢঙ্গিকে এখানে এসে বসিয়েছেন, উনি যেভাবে শাস্ত্রার্থ করতে চান সেভাবেই করুক। এটা শুনে বিক্রমের চেহারার রং উড়ে যায় আর তার প্রচণ্ড রাগ ওঠে। সে নিজের চোখ রাগের চোটে বড় করে ফেলে আর মুখ ফুলিয়ে নেয়। বাবা বিক্রম খুব রেগে রয়েছেন, ওনাকে ঢঙি বলবেন না, না হলে যা উপহার দিয়েছেন সব ফেরত নিয়ে নেবে আর এই রাজ্যে কখনো বর্ষা হবে না। বিক্রম দ্রুত গতিতে মাথা নাড়ায়। পুত্রী, তুমি তোমার শব্দ ফিরিয়ে নাও। লোকজনের আস্থা এই সমস্যার সাথে যুক্ত রয়েছে। উনি যদি বর্ষা করে দেন না বন্ধ, তাহলে খুব বিপদ হবে কিন্তু। ঠিক আছে বাবা, ক্ষমা করবেন। এটা শুনে বিক্রম হাসতে শুরু করে আর সহমতিতে মাথা নাড়িয়ে দেয়। 3টে প্রশ্ন করা হবে রাজকুমারীর তরফ থেকে, আর সেই প্রশ্নের উত্তর বাবা বিক্রম দেবে। কিন্তু যদি 3টের প্রশ্নের উত্তর দিতে পারেন বা রাজকুমারীর তত্ত্বকে ভুল প্রমাণ করতে পারা হয়, তাহলে জিতবে বিক্রমই কিন্তু। আর যদি করতে না পারে তাহলে রাজকুমারী জিতবে। মন্ত্রীর এইটুকু বলা মাত্রই শাস্ত্রার্থ শুরু হয় আর রাজকুমারী চুপ না থেকে প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করে পরীক্ষা করার জন্য। এই রাজ্যে কটা পাখি আছে? বিক্রম নিজের দুটো হাত ওপরে তুলে দেয়, এটা বলার জন্য যে সে এসব জানেই না। কিন্তু জয়চন্দ্র কথাটা পাল্টে দেয়। উনি বলছেন যে 10,000। এটা কি করে হতে পারে? এত তাড়াতাড়ি উনি উত্তর কি করে দিলেন? এর পেছনের অর্থ আমাকে বলুন। যদি পাখি এর থেকে বেশি বা কম হয় তখন? এটা শুনে বিক্রম নিজের ডান হাত বাঁ দিকে রাখে আর বাঁ হাত ডান দিকে। বিক্রম ব্যাস এইভাবেই কিছু একটা করছিল, কিন্তু জয়চন্দ্র আবার কথাটা ঘুরিয়ে দেয়। বাবা বিক্রম বলল যে যদি পাখি কম থাকে তার মানে এটা হবে যে পাখি নিজের আত্মীয়দের সঙ্গে দেখা করতে গেছে। আর যদি বেশি হয় তাহলে কয়েকজন পাখি নিজের আত্মীয়দের সাথে দেখা করতে এই রাজ্যে চলে এসেছে। ঠিক আছে, আমিও মৌনব্রত রাখবো, দেখা যাক। তারপর রাজকুমারী নিজের হাত গোল করে ঘোরায় আর একটা আঙুল দেখায়। ওনার বলার মানে ছিল যে প্রত্যেকের একটাই রচয়িতা রয়েছে। তারপর বিক্রম দুটো আঙুল দেখায়। আচ্ছা, আমার একটা চোখ উনি খুবলে নেবে? এই না, আমি তোমার দুটো চোখ খুবলে দেব। এখন বিক্রমের অর্থ তো আলাদাই ছিল, কিন্তু তারপর জয়চন্দ্র আবার বলল, আপনি আপনার প্রশ্নটা বলুন রাজকুমারী। আমি বললাম সবার রচয়িতা একজন। কিন্তু আমার বাবা তো বলেন যে রচয়িতা একজন নয়, দুজন। একজন নর আর একজন নারী। ওদের দুজনকে ছাড়া যে রচনা একেবারে অসম্ভব।
রাজকুমারী কথাটা বুঝতে পারল আর হার মেনে রাগের চোটে আরও একটা প্রশ্ন করেন। উনি আবার গোল আকারে হাত ঘোরান আর 5টা আঙুল দেখান। আচ্ছা, তাহলে উনি এখনো বলছেন যে আমাকে চড় মারবেন? নে, আমি তোকে ঘুষি দেব। এটা বলে বিক্রম মুঠো বেঁধে নেয় আর রাজকুমারীকে দেখিয়ে দেয়। তারপর জয়চন্দ্র নিজের বুদ্ধিমত্তা লাগিয়ে কথাটা সামলে নেয়। আমি বলেছিলাম যে সমস্ত সৃষ্টি 5টা তত্ত্ব দিয়ে তৈরি। আগে আর আমার মহারাজ বললেন যে এই 5টা তত্ত্ব এক জায়গা থেকেই উৎপন্ন হয়েছে, যেটা হলো পরম তত্ত্ব। রাজকুমারীর 3টে প্রশ্ন পূরণ হয় আর রাজকুমারী নিজের হার স্বীকার করে নেয়। কিন্তু রাজকুমারীর মনে প্রচণ্ড রাগ ছিল। এই শাস্ত্রার্থ বাবা বিক্রম জিতে গেছে, রাজকুমারী মন্দিরের হার হয়েছে, এর সাথে এই স্বয়ম্বরও সমাপ্ত হলো। মহারাজ, যদি আপনি আজ্ঞা দেন তাহলে আমি মন্ত্রী জয়চন্দ্রের কাছ থেকে কিছু প্রশ্ন করিব। যেমন তোমার ইচ্ছে। পূর্বমন্ত্রী মশাই, এই বাবার মৌনব্রত কতক্ষণ চলবে? এই সন্ধে পর্যন্ত চলবে, ওনার মৌনব্রত সমাপ্ত হবে তখন। সন্ধে হতে তো আর মাত্র কিছুক্ষণ বাকি আছে। আমরা প্রতীক্ষা করুন আপনি, তারপর আমরা এনার থেকে পণের কথাটা বলে নেব। এটা শুনে জয়চন্দ্র ভাবে যে এখন কথাটা পাকা হবে, কিন্তু ব্যাপারটা অন্য কিছুই ছিল। সন্ধ্যা হয়ে যায় আর কিষাণ বিক্রমকে জিজ্ঞাসা করে, বাবা বিক্রম, বলো ভক্ত, কি চাই তোমার? আরো বর্ষা করবো নাকি? না 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 বাবা, না, আমি শুধু এটা চাই যে আপনি ইশারা করে কি কি বলেছিলেন রাজকুমারীকে। এই সামান্য কথাটা ভক্ত, এক্ষুনি বলে দিচ্ছি। তোমার রাজকুমারী জিজ্ঞাসা করেছিল যে এই গ্রামে কতগুলো পাখি রয়েছে, তখন আমি বললাম এটা কোনো প্রশ্ন নাকি? হ্যাঁ, আমি জানি না কত পাখি রয়েছে। আর অন্যান্য প্রশ্নগুলো? জয়চন্দ্রের শ্বাস যেন থেমেই গেছিল, কিন্তু এখন পালানোর কোনো রাস্তা ছিল না। তারপর উনি আমাকে একটা আঙুল দেখালেন আর বললেন যে একটা চোখ খুবলে নেব। তখন আমি ওনাকে 2টো আঙুল দেখালাম আর বললাম যে 2টো চোখই খুবলে দেবো ওনার। তারপর উনি হাত খুলে 5টা আঙুল দেখালেন আর আমাকে বললেন যে একটা চড় মারবেন উনি। তখন আমি আমার হাতটা মুঠো করলাম আর বললাম যে এক ঘুষি মেরে দেবো ওনাকে। বাহ, আপনি সত্যিই খুব জ্ঞানী দেখছেন। কি মহারাজ? দুজনকেই কারাগারে বন্দি করে দাও। আমি তো শুধু শুধু ভয় পাচ্ছিলাম যে বর্ষা থামিয়ে দেবে। মহারাজ, এ তো সে একই কথা হলো পাকা খেজুরের, যেখানে খেজুর পেকে একেবারে পড়িতেই যাচ্ছিল, কিন্তু কাক এসে ডালের উপর বসে পড়লো আর লোকজন বলতে শুরু করে দিল যে কাকটা এসে খেজুরটা ফেলে দিয়েছে। মহারাজ, আমায় ক্ষমা করুন, ক্ষমা করুন আমাকে। আমার পুত্রীর বিবাহ আমি এই মূর্খটার সাথে দিচ্ছিলাম। ওরে চালাক, আর কখনো তোকে ছাড়া হবে না, বুঝলি? সৈনিক এসে দুজনকেই ওখান থেকে নিয়ে যায় আর বিক্রম এখনো বুঝতেই পারল না যে হচ্ছেটা কি, আর হাসতে হাসতে জেলের ভেতরে চলে যায়।